সেক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয়গুলো আছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং বিষয়টা যদি আমরা প্রথমেই ডিসকাস করতে যাই, তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে মূলত আপনার প্রতিষ্ঠানে যত ধরনের আর্থিক কর্মকাণ্ড সম্পাদিত হয় তার রেকর্ড রাখা, সংক্ষিপ্তকরণ এবং সেগুলোকে ভেরিফাই করে একটা রিপোর্ট প্রদান করাই হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে অন্যভাবে বলা যায় অ্যাকাউন্টিং হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর বিবরণ, যেটা লিখিত আকারে উপস্থাপন করা হয়। And in broad sense, we can say accounting is a system of recording. That means the recording a system summarizing business and financial transaction and analyzing, verifying and reporting the result. That means আপনার প্রতিষ্ঠানে যত ধরনের আর্থিক কার্যাবলী সম্পাদিত হয় বা হয়ে থাকে সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোর সংক্ষিপ্ত আকারে উপস্থাপন এবং অ্যানালাইজ করে এবং রিপোর্ট প্রদান করে, ওই রেজাল্টের রিপোর্ট প্রদান করাই হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর সাথে আরেকটা বিষয় যেটা আমাদের সব সময় প্রধান বিষয় হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং। অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্টিং আর সো মাচ ক্লোজ। অ্যাকাউন্টিং হচ্ছে আমরা প্রতিষ্ঠানে যত ধরনের আর্থিক কার্যাবলী সম্পাদিত হয় সেই কার্যাবলী সম্পাদিত হওয়ার পর সেগুলোকে রেকর্ড করা এবং তার সংক্ষিপ্ত আকারে উপস্থাপন এবং ভেরিফাই করে রিপোর্ট প্রদান করাই হচ্ছে অ্যাকাউন্টিং। কিন্তু ফিনান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে আর একটা বিষয় আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে কমিউনিকেশন অফ ফিনান্সিয়াল ইনফরমেশন টু দ্য ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দ্যাট মিনস আপনি যে বিষয়গুলো রিপোর্ট করেছেন, সংরক্ষণ করেছেন, এভরিথিং ইজ ফাইন, এর সাথে আপনার যে বিষয়টা সবার আগে দেখতে হবে সেটা আপনি রিপোর্ট করেছেন। দ্যাট মিনস আপনার প্রতিষ্ঠানে ফর এক্সাম্পল একটা দোকানে বিক্রি হয়েছে 10 টাকায় একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, সেই প্রোডাক্ট বিক্রি করার পর সেটাকে লিপিবদ্ধ করার পর সেটাকে আপনি ভেরিফাই করলেন অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট বিক্রি হয়েছে কিনা এবং সর্বশেষে ফিনান্সিয়াল রিপোর্ট উপস্থাপন করা, এটাই হচ্ছে অ্যাকাউন্টিং। আর ফিনান্সিয়াল রিপোর্টিং হচ্ছে আপনি যে রিপোর্ট উপস্থাপন করলেন সেই রিপোর্টকে যারা ইউজার ফিনান্সিয়াল স্টেটমেন্ট মিনস আপনার যে রিপোর্টটা তৈরি করেছেন অথবা আপনি যে লিপিবদ্ধ করেছেন তাদের সেই রিপোর্টটা ইউজারের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং। সো accounting and financial reporting are two different tasks. Accounting is related to recording, analyzing, verifying and reporting to users. These are all about accounting activities: reporting, analyzing and reporting result to the users, or everything are reporting the result. তাহলে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর সাথে আমাদের প্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে রেকর্ড করতে হবে, অ্যানালাইজ করতে হবে, ভেরিফাই করতে হবে এবং রিপোর্টকে আপনাদের ইউজারের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে ফিনান্সিয়াল রিপোর্টিং হচ্ছে আপনার মূলত রিপোর্টিং এর অংশ কমিউনিকেট করে দেওয়াই হচ্ছে ফিনান্সিয়াল reporting. So accounting is a broad term and financial reporting is a shorter term. Sometimes we also omit reporting activities from accounting functions. For example, recording, analyzing, verifying and reporting result. Reporting result to whom will result, it does not mean, that means competent authority, their user. So তাহলে financial reporting হচ্ছে Reporting is the process of communicating
communicating financial information to competent users. এটা হচ্ছে financial reporting. So আপনার last functionটা accounting এর is related to financial reporting. So it is a accounting is a broad term and financial reporting is a comparatively a shorter term. And accounting activities are start at the beginning of any transaction. That means আপনি product sales করেছেন তখন accounting কার্যাবলী শুরু হয়েছে। And financial reporting start when you have completed your all of accounting activities and the user normally see this information to take their decision. For example, আপনি প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন কি করবেন না, প্রতিষ্ঠানের কাস্টমার গ্রোথ রেট কি রকম, সবকিছু দেখার জন্য you will use financial reporting. So accounting is a broad term and financial reporting is basically a shorter term to analyze. Then the basic elements of accounting. What are the basic elements of accounting? আমরা যদি বেসিক এলিমেন্টের কথা বিচার করি তাহলে অ্যাকাউন্টিং মূলত তিনটা বিষয় থাকে। One is asset, another one is liability, and another one is equity or user equity. So asset means যা প্রতিষ্ঠানে বিদ্যমান। আপনার প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন ফর এক্সাম্পল 1 কোটি টাকা, এটা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট, ঠিক তেমনি ভাবে সেই বিনিয়োগটা প্রতিষ্ঠানের জন্য liability. That is how you can say asset. Accounting equation, elements of accounting. First of all, elements of accounting. First of all, we have assets. Second on liabilities. Number 3, owner's equity. These are the 3 elements. Asset means আপনার প্রতিষ্ঠানে চেয়ার, টেবিল, কম্পিউটার, or you have capital, cash, everything are asset. Liabilities means আপনার প্রতিষ্ঠানের কাছে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের কিছু পেয়ে থাকে সেটা হচ্ছে আপনার জন্য liabilities. That means আপনি কারো কাছ থেকে 1 কোটি টাকার প্রোডাক্ট ক্রয় করে নিয়েছেন, this product are your asset, but আপনি যদি এই অর্থ পে না করে থাকেন এটা অবশ্যই আপনার জন্য liabilities. আবার ঠিক তেমনি ভাবে আপনি যদি নিজে প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকেন, ফর এক্সাম্পল 1 কোটি টাকা বিনিয়োগ করেছেন, this cash amount is definitely the asset of the organizations, but আপনি যে ইনভেস্ট করেছেন this is your owner's equity, this is also one type of liability. So in an organizations when you calculate or keep record of accounting transaction, we identify 2 items. That means asset equal to liabilities plus owner's equity. These are the 2 terms related to your accounting equation. So these are the 2 terms always we consider in calculating our financial transactions. তাহলে আপনি একজন ব্যক্তির কাছ থেকে ফর এক্সাম্পল 100 টাকা নিয়েছেন, সেটা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট হবে ফর এক্সাম্পল XYZ কোম্পানি। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যখন আপনি হচ্ছেন ওনার্স, ফর এক্সাম্পল মিস্টার Rohan is invested 1 crore taka in his
XYZ company. This cash amount, this cash will be the asset of the organizations, but at the same time the organization will identify equal amount of owner's equity. This cash amount will be owner's equity. Cash by Rohim. মিস্টার রহিম যে ক্যাশ দিয়েছে সেটা হচ্ছে আপনার জন্য প্রতিষ্ঠানের জন্য লায়াবিলিটিস। দ্যাটস ওয়াই এই দুই সাইডটা সবসময় ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে সমান হবে। এটাই হচ্ছে মূলত অ্যাকাউন্টিং এর মূল কাজ। আমরা নরমালি কোনো ব্যয় করে থাকলে প্রতিদিন লিখে রাখি 5 টাকা, 10 টাকা, 20 টাকা ব্যয় করি, কিন্তু অ্যাকাউন্টিং এর রিপোর্ট অনুযায়ী একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কোনো প্রতিষ্ঠান পরিচালনা করে সে একটা ট্রানজ্যাকশনকে দুইবার লিখে রাখে সমান, দ্যাট মিন্স অ্যাসেট এবং লায়াবিলিটি। এর ফলে দেখা যায় কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যদি কোথাও মিসম্যাচ থাকে দ্যাট মিন্স আপনি কোনো ট্রানজ্যাকশন মিস করেছেন অথবা ভুল লিখেছেন, সেজন্য দুইবার লেখা হয়। আবার লায়াবিলিটিস, আপনি এবিসি কোম্পানি থেকে ক্রয় করেছেন, পারচেজ বাই অথবা বাই ফ্রম এবিসি কোম্পানি, সেম অ্যামাউন্ট অন করে দিলাম। তাহলে পারচেজ কি পারচেজ করেছেন? পারচেজ বাই, আপনি বলতে পারেন বাই কম্পিউটার। আপনি একটা কম্পিউটার ক্রয় করেছেন এবিসি কোম্পানির নিকট থেকে, তাহলে এই কম্পিউটার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট। সো কম্পিউটার আপনি এবিসি প্রতিষ্ঠানের কাছ থেকে এমন কোন টাকার সমান কম্পিউটার ক্রয় করেছেন। সো দিস ইজ ডেফিনেটলি কাম টু XYZ কোম্পানিতে। কিন্তু আপনার ব্যক্তি মিস্টার রহিম, আপনার কোনো অবস্থার পরিবর্তন হয়নি, কিন্তু এই যে এবিসি কোম্পানি তারা আপনার কাছে টাকা পাবেন। সো এখানে হবে এবিসি কোম্পানি। আমরা এখানে জাস্ট নামটা লিখলাম। এরকম হবে যে এবিসি কোম্পানি যে টাকাটা আসবে সেটা আমরা এখানে তখন লিখে দেব। সো the basic elements of accounting are three. They are asset, number 2 is liabilities, number 3 is owner security. Asset সমান liabilities plus owner security are always be equal. These are the elements of accounting. Then we will go for next aspect of financial reporting. Basic elements of financial statement. Basic elements of accounting. Now we will discuss about elements of financial statement. একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটিস ছাড়াও অন্য অনেক বিষয় আলাদা করে আইডেন্টিফাই করে দেখানো হয়। সে বিষয়গুলো আমরা যখন অ্যাকাউন্টিং করি, অ্যাকাউন্টিং টার্মে এক হচ্ছে ওনার্স ইকুইটি এবং অ্যাসেটের ভিতর কিংবা লায়াবিলিটিস এর আন্ডারে দেখানো হয়। সো according to financial statement, the elements are asset, liabilities, owner's equity. Apart from that, they are investment by owners, distribution to owners, comprehensive income, revenues, expenses, gains, losses, everything are element of financial statement. So investment by owners, একজন ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, this is basically investment by owners. Then we have distribution to, we can write down here first of all. We had three terms: asset, number 2 life, and owner's equity. So these are the three terms we consider in accounting. Apart from that, we have all of these elements in financial reporting. We have
investment by owners, that means আপনি 1 কোটি টাকা এখানে ইনভেস্ট করেছেন। আমরা আগে দেখিয়েছিলাম ওনার্স ইকুইটির আন্ডারে। This term will not come in financial reporting under owner equity. That means investment by owners should be treated separately. Then distribution to owners, distribution to owners. একটা প্রতিষ্ঠানে আপনি যখন ইনভেস্ট করেছেন, আপনাকে প্রফিট দেওয়া হয়েছে, সেটাও ফিনান্সিয়াল স্টেটমেন্টের অংশ, বাট ইট উইল গো আন্ডার ওনার্স ইকুইটি in accounting terms. So investment by owners, distribution to owners, these are the two terms related to terms involved in elements of financial statement. Then comprehensive income তখনই হয়ে থাকে একটা প্রতিষ্ঠানের যখন নিট অ্যাসেটের পরিবর্তন হয়ে থাকে অথবা চেঞ্জেস ওনার্স ইকুইটি সংগঠিত হয় থাকে একটা নির্দিষ্ট সময়ে। দিস ইজ কল্ড কম্প্রিহেন্সিভ ইনকাম। সো কম্প্রিহেন্সিভ ইনকাম ইজ another term. Comprehensive income. These are the another term related to your financial statement element. It occurs usually when your net income exceeds. It happens when we see changes in net asset. নিজ অ্যাসেটের যখন পরিবর্তন হয়ে থাকে তখন আমরা কম্প্রিহেন্সিভ ইনকাম এক্সপেরিয়েন্স করে থাকি। কখন হবে সেটা? in a specific period of time. একটা নির্দিষ্ট অর্থ বছর হচ্ছে এখানে স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। যেমন বাংলাদেশের অর্থ বছর জুলাই টু জুন হচ্ছে বাংলাদেশের অর্থ বছর। এখন কোন প্রতিষ্ঠান যদি জুলাই টু জুনকে দেশে তাদের প্রতিষ্ঠানের অর্থ বছর হিসেবে ক্যালকুলেট করে থাকে, this is the period within which anything they earn will be considered as comprehensive income. আবার তা যদি মনে করে না জুলাই টু জুন না, জানুয়ারি টু ডিসেম্বর they will consider as the time of their payment, then they can consider it as to calculate comprehensive income. The another terms involved in revenues are very well known. Revenues, that means আপনার প্রতিষ্ঠান যখন কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকে, বিক্রয়লব্ধ অর্থকেই বলা হয় রেভিনিউ। আবার একটা প্রতিষ্ঠান কোন প্রোডাক্ট রেভিনিউ is the price of selling any product. রেভিনিউ হচ্ছে কোন প্রোডাক্ট সেল করে যে প্রাইসটা পাওয়া হয় সেটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ দেন then হচ্ছে expenses. That means একটা প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে আপনার যে খরচ হয়েছে অথবা আপনি একটা সার্ভিস দিয়েছেন এর জন্য আপনি যে খরচ করেছেন, যেমন মনে করেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি নতুন একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য আপনাকে ইন্টারনেট কানেকশন নিতে হয়েছে, then you have to purchase a computer. এই যে আপনাদের
ফ্যাসিলিটিস গুলো নিয়ে আসার জন্য যে খরচ হয়েছে, দিস আর অল এক্সপেন্সেস। ইট ইজ the cost of producing any product or providing any services. These are the aspect of revenue and expenses involved in revenue and expenses. Then we have gains and losses. রেভিনিউ হচ্ছে আপনি যে সেল করেছেন প্রোডাক্ট উৎপাদন অথবা সার্ভিস দেওয়ার জন্য, সেটা হচ্ছে টোটাল প্রাইসটা রেভিনিউ। আপনি টোটাল প্রোডাক্ট উৎপাদন অথবা সার্ভিস প্রোভাইডের জন্য যে খরচটা, সেটা হচ্ছে আপনার এক্সপেন্সেস। দেন হচ্ছে গেইনস। ইউ মে হ্যাভ গেইনস, দ্যাট মিন্স আপনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন, সেখান থেকে আপনি যদি ইকুইটির নিট অ্যাসেট ইনক্রিজ হয়ে থাকে, দেন ইট ইজ কল্ড গেইন। দ্যাট মিন্স আপনি একটা কম্পিউটার কিনেছেন 50,000 টাকা, কিন্তু আপনি যখন সেল করতে গেলেন, এখান থেকে আপনার যদি কোনো ধরনের লাভ হয়ে থাকে, দ্যাট মিন্স 70,000 টাকা আপনি বিক্রি করতে পারলেন এক বছরের খরচ করার পর, অথবা আপনি 60,000 টাকায় বিক্রি করলেন, কিন্তু এক বছরের ডেপ্রিসিয়েশন আপনি দেখলেন 10,000 টাকা, সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা আয় হয়েছে সেটাই হচ্ছে গেইন। দেন হচ্ছে আপনার লস। লস হচ্ছে আপনার লসেস। গেইন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করে যেটা আয় করলেন, দ্যাট মিন্স ক্রয় মূল্য থেকে বেশি মূল্যে ক্রয় বিক্রি করে, অথবা ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যদি সেল মূল্য কোনো বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে গেইন। কিন্তু ঠিক একইভাবে আপনি প্রোডাক্ট যখন সেল করলেন তখন 60,000 টাকা আপনি ক্রয় করেছেন, কিন্তু আপনি কোনো কারণে 40,000 টাকা বিক্রি করলেন, and your depreciation is 10,000. In that case, your loss is 10,000. These are the elements of asset, liabilities, and owner's equity, investment by owners, distribution to owners, company's income, revenue, expenses. All are involved in the element of financial statement. These are the basically estimate. All are theoretical. Next class we will go for mathematical terms. Basic assumption of accounting. Now we have basic assumption. Assumption means what we consider as true in accounting term. Normally there are 4 basic assumptions of accounting. Number 1 is four basic assumptions. Number 1 is economic entity. That means আপনি প্রতিষ্ঠানে যে ধরনের কার্য সম্পাদন করেন কিনা, সেটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না এমন কোন ধরনের কার্যাবলী প্রতিষ্ঠানে আপনার ইকোনমিক অবস্থার পরিবর্তন হয় না, সেটাকে আপনি অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনে নিয়ে আসা হয় না। সো একটা কাজকে আপনি তখনই অ্যাকাউন্টিং এর ভাষায় বলতে পারবেন যে দিস আর দ্য এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং, যখন এটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে থাকবে। দ্যাট মিন্স আপনি মনে করেন যে আপনি for example you are Mr. Rohim and ABC Company Limited or XYZ Company Limited. এখন
আপনি একজন এন্টিটি, আবার এবিসি কোম্পানি একটা এন্টিটি, আবার এক্সওয়াইজেড একটা এন্টিটি। এই যে প্রত্যেকটা এন্টিটিকে আলাদা করে দেখানো হচ্ছে, দিস আর দ্য বেসিক এলিমেন্টস অফ economic entity in accounting. So the basic first assumption is economic entity means every person is separate and activities of one person will not necessarily influence another person or another institution. That means একটা প্রতিষ্ঠানের কার্যাবলী অন্য একটা প্রতিষ্ঠানের কার্যাবলীকে প্রভাবিত করবে না, সেটাই হচ্ছে ইকোনমিক এন্টিটি। বেসিক অ্যাজাম্পশন নাম্বার 1 ইজ প্রত্যেকটা ব্যক্তি সেপারেট এবং একজন ব্যক্তির কার্যাবলী অন্য একজন ব্যক্তির কার্যাবলীকে কোনোভাবে প্রভাবের বিস্তার করবে না, সেটা হচ্ছে ইকোনমিক এন্টিটির বেসিক অ্যাজাম্পশন। দ্যাট মিন্স রহিম যদি কোনো কার্য সম্পাদন করে থাকে, সেটার জন্য এবিসি কোম্পানি ইনফ্লুয়েন্স হবে না। প্রত্যেক ব্যক্তিকে সেপারেট এন্টিটি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। দেন আমাদের যে বিষয়টা আছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল নাম্বার 2। গোয়িং কনসার্ন প্রিন্সিপালের শর্ত হচ্ছে একটা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে এবং এই অনির্দিষ্ট কাল ধরে কার্য সম্পাদিত হওয়ার পর একটা প্রতিষ্ঠান তার কার্য সম্পাদন করবে এবং এক্ষেত্রে একজন ব্যক্তি যদি মারাও যায়, এটা প্রতিষ্ঠানের কার্যাবলীতে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। সেজন্য বলা হয় প্রতিষ্ঠানকে কৃত্রিম ব্যক্তি সত্তা। দ্যাট মিন্স একজন প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান এবং আপনি প্রত্যেকেই সেপারেট ব্যক্তি। অ্যাকর্ডিং টু গোয়িং কনসার্ন প্রিন্সিপাল, an organization will continue for an indefinite period of time. An organization will continue its activities for an indefinite period of time, so it should consider its activities. গোয়িং কনসার্ন প্রিন্সিপাল অনুযায়ী একটা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে, so it should consider its activities separate from activities unique and separate. একটা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে, সুতরাং একটা কাজকে ইউনিক এবং সেপারেট দেখতে হবে। Also it should also report everything separately. Cautions. সতর্কতার সাথে একটা প্রতিষ্ঠান একই সাথে তার কার্যাবলী রিপোর্ট করা উচিত, কোনো কাজে যাতে বাধাগ্রস্ত না হয় অথবা বাদ দেওয়া না হয়। ইকোনমিক এন্টিটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান, আপনি সবকিছু সেপারেট এবং সেপারেটের উপর ভিত্তি করে আপনার প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদিত হবে। এক্ষেত্রে একজন ব্যক্তি কি কাজ করলো কি করলো না এটা প্রভাব বিস্তার করবে না। আর গোয়িং কনসার্ন প্রিন্সিপাল অনুযায়ী ধরে না হয় একটা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে, সুতরাং
আপনার প্রত্যেকটা কাজ ইউনিক এবং সেপারেট, এবং সকল কার্যাবলী সতর্কতার সহিত রিপোর্ট করতে হবে, কারণ প্রতিষ্ঠান একজন ব্যক্তির মৃত্যু কিংবা প্রতিষ্ঠান থেকে বিদায় প্রতিষ্ঠানের অবস্থার কোনো পরিবর্তন করবে না। এটা হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপালের মূল শর্ত। দেন হচ্ছে আপনার মনিটরি ইউনিট। মনিটরি ইউনিট নাম্বার 3, মনিটরি ইউনিট মিন্স প্রত্যেকটা কাজ আর্থিক অঙ্কে নিরূপণযোগ্য হতে হবে। যেমন মিস্টার রহিম মেক এ কন্ট্রাক্ট উইথ এবিসি কোম্পানি টু সেল এ প্রোডাক্ট, এটা আর্থিক অবস্থা কারো কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং এটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় কোনো ট্রানজাকশন হিসেবে গণ্য করা যাবে না, এবং এটা প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করা হবে না। কিন্তু মিস্টার এবিসি কোম্পানি পারচেজ সেলস টু XYZ, সেল প্রোডাক্ট অফ টাকা 10,000 অন ক্রেডিট টু XYZ কোম্পানি, এটা অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, কারণ আপনার প্রতিষ্ঠান থেকে 10,000 টাকার পণ্য XYZ কোম্পানিতে চলে গেছে, কিন্তু এটা বাকি হয়েছে। দ্যাট মিন্স আপনার প্রতিষ্ঠানের ইকুইটির পরিমাণ কিংবা অ্যাসেটের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু লায়াবিলিটি এবং অ্যাসেটের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু প্রকৃত আর্থিক অবস্থার পরিবর্তন এটা দ্বারাই এখানে নিরূপণ করা হয়েছে। যেমন লায়াবিলিটি আপনার বেড়ে গেছে এবং অ্যাসেট ও বেড়ে গেছে, সেটাই হচ্ছে মনিটরি ইউনিট অর্থ দ্বারা পরিমাণ। কিন্তু কন্ট্রাক্ট যখন হয়েছে আপনার সাথে প্রতিষ্ঠানে, you may bring to an end of the contract of sales with ABC কোম্পানি, সেটা আপনার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন নাও ঘটাতে পারে। এটাই হচ্ছে আপনার মনিটরি ইউনিটের মূল শর্ত। তাহলে ইকোনমিক এন্টিটি, ফার্স্ট ওয়ান is economic, second one is going concern principle, that means অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে। মনিটরি ইউনিট হচ্ছে অর্থ দ্বারা you must identify activities on monetary basis, অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। It should not report anything that does not result in change of financial situations, আর্থিক অবস্থার পরিবর্তন করে না এমন কোনো কার্যাবলীকে এখানে রিপোর্ট করা উচিত না। সো we have basic as an accounting assumption. One is economic entity, second is going concern principle, third one is monetary unit, that means অর্থ দ্বারা পরিবর্তন করতে হবে। অর্থ দ্বারা report anything that does not result in change in financial situation, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না এমন কোনো কিছু আপনি রিপোর্ট করতে পারবেন না। কারণ কারোর সাথে কন্ট্রাক্ট হয়েছে সেলসে, এটা আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কিন্তু বাকিতে আপনি সেল করেছেন, আপনার প্রতিষ্ঠান থেকে পণ্য কমেছে, সেটা অবশ্যই আর্থিক মূল্য রয়েছে। এট দ্য সেম টাইম অন্য প্রতিষ্ঠানের লায়াবিলিটি বেড়ে গেছে, that's why it should be reported. Number 4 is period of time. একটা নির্দিষ্ট সময় থাকতে, নির্দিষ্ট সময় 5 মাস, 6 মাস, 1 বছর হতো, দ্যাট মিন্স যে সময়কে একটা প্রতিষ্ঠান অর্থ বছর হিসেবে গণনা করে থাকে অথবা অ্যাকাউন্টিং রিপোর্টিং এর জন্য সময় হিসেবে গণনা করে থাকে। সো organization should consider every transaction within the boundary of a specific period of time. Say activities located, so period of time, it means company should
consider its activities to be, it means company should consider its activities to be reported company should consider its activities to be reported within a predefined period of time. এটা হচ্ছে আমাদের পিরিয়ড অফ টাইমের মূল শর্ত। একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, সেই সময় দ্যাট মিনস আপনি অথবা আপনি আগে থেকে ডিটারমাইন করে দিলেন জুন টু জুলাই, ফর এক্সাম্পল জুলাই টু জুন or January to December। এটা হচ্ছে আমাদের মূল শর্ত। এ ধরনের কোনো শর্ত থাকতে অথবা এপ্রিল টু মে এ ধরনের কোনো শর্ত থাকলে এই সময়ের ভিতর যখন ট্রানজেকশন হবে সেটা একটা অ্যাকাউন্টিং ইয়ারের ভিতর নিয়ে গণনা করাই হচ্ছে period of time এর assumption accounting. So there are four basic assumption of accounting. One is economic entity, that means ব্যক্তি এবং প্রতিষ্ঠান ভিন্ন। going concern principle, একটা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে। economic entity principle, that means going concern principle, monetary unit principle, that means একটা প্রত্যেকটা বিষয়কে আপনি আর্থিক মূল্যে নিরূপণ করতে হবে। কার সাথে কোনো চুক্তি সম্পাদন হয়েছে সেটাকে আপনি কখনোই আর্থিক মূল্য দ্বারা প্রতিস্থাপন করতে পারবেন না। দেন পিরিয়ডিসিটি অ্যাপ্রোচ অর টাইম পিরিয়ড, সেখানে বলা হয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আর্থিক লেনদেনগুলো রিপোর্ট করতে হবে। After that you should not report anything within any specific, যেমন আপনার জুলাই টু জুন যদি অর্থ বছর হয়, এই জুলাই টু জুনের ভিতর যেসব আর্থিক কার্যাবলী সম্পাদিত সেটা ওই বছরের মধ্যে লিপিবদ্ধ করতে হবে এবং পরবর্তী বছর যে ধরনের আর্থিক কার্যাবলী সম্পাদিত হবে সেটা পরবর্তী বছরে লিপিবদ্ধ করতে হবে। ঠিক তেমনি একটা মাস যদি আপনার আর্থিক বছর হয়, এই মাসের ভিতর যত ধরনের ট্রানজেকশন হবে সেটা ওই মাসে লিপিবদ্ধ করতে হবে। যেমন আপনার জানুয়ারি হচ্ছে আপনার অর্থ বছর, জানুয়ারি মাসে আপনি বাকিতে পণ্য ক্রয় করেছেন ফর এক্সাম্পল 10,000 টাকা, এই আপনি লিখে রাখবেন আপনি বাকিতে পণ্য ক্রয় করেছেন পারচেজ অফ প্রোডাক্ট ইন ক্রেডিট 10,000 টাকা এবং লায়াবিলিটিস আপনার 10,000 টাকা। কিন্তু আপনি ফেব্রুয়ারিতে যখন অর্থ পাবেন ফর এক্সাম্পল, সে ট্রানজেকশন আপনি জানুয়ারিতে নিয়ে আসবেন না, আপনি লিখে ওটাকে ফেব্রুয়ারিতে ট্রান্সফার করে দেবেন। দ্যাট মিনস ক্যাশ পেমেন্ট 10,000 টাকা অন পারচেজ অফ প্রোডাক্ট, সেটা আপনি দিয়ে দিবেন অর্থ। সেক্ষেত্রে আপনি আগের বছর যে লায়াবিলিটি ছিল আগের মাসে সেটা কমে যাবে। ঠিক তেমনিভাবে এটা অর্থ বছরের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে থাকে। These are the basic assumption of accounting. Then we have basic principles of accounting. They are the assumption. Now we have basic principles of accounting. First of all, historical cost. According to historical cost principle, আপনি একটা প্রতিষ্ঠানে কোন প্রোডাক্ট ক্রয় করেছেন, আপনি সেই মূল্য দ্বারাই ওই প্রতিষ্ঠানের প্রোডাক্টকে মূল্যায়ন করে থাকবেন। দ্যাট মিনস মার্কেটে কি ধরনের মূল্য আছে, it does not affect the price of this asset. So historical cost principle consider, so we have now basic principles. Number one, historical cost. That means you will write down your transaction in cost price. That means writing down the asset on your
কস্ট প্রাইস। ক্রয়কৃত মূল্যে আপনি পণ্যের দাম লিখে রাখবেন, এটাই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। নাম্বার 2, is fair value principle. According to fair value principle, আপনি যে দামে পণ্য ক্রয় করে থাকেন না কেন, you will write down the market value of your product. That means considering market value as your assets price. That means সম্পদের মূল্য নিরূপণে আপনি মার্কেট ভ্যালুকে প্রাধান্য দিয়ে থাকবেন। এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু প্রিন্সিপালের সেকেন্ড শর্ত। ফার্স্ট হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, সেকেন্ড অন ইজ ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। দিস ইজ দ্য নাম্বার 2 প্রিন্সিপাল অফ ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল অফ নাম্বার 2 প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। প্রথমটা হচ্ছে আপনি যে দামে ক্রয় করেছেন, সেকেন্ড হচ্ছে আপনি মার্কেটে যে দাম রয়েছে সে দামে আপনি প্রতিষ্ঠানের সম্পদকে মূল্যায়ন করে রাখবেন। দেন নাম্বার 3, রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপাল। প্রিন্সিপাল লেখার দরকার নেই। Revenue recognition. According to revenue recognition principles, companies recognize revenue in accounting period. That means একটা নির্দিষ্ট সময়ে যখন কোনো প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে থাকবে, সেটাকে ওই অর্থ বছরের রেভিনিউ হিসেবে রিকগনাইজ করে থাকবে। যেমন আপনি জুলাই টু জুন আপনি আপনার অর্থ বছর এই বছরে রেভিনিউ অর্জন করবেন, সেটাকে ওই বছরের রেভিনিউ হিসেবে কনসিডার করবেন। ইট উইল নট বি রেভিনিউ অফ এনি আদার ইয়ার। দ্যাট মিনস পরবর্তী বছর অথবা আগের বছরের রেভিনিউ হিসেবে আপনি ক্যালকুলেট করতে পারেন। যেমন আগের বছর আপনার লস হতে পারে, দিস ইজ ইউর লস। পরবর্তী বছর আপনার লস হতে পারে, কিন্তু লাভ হচ্ছে আপনার দিস ইয়ার। সেটাই হচ্ছে রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপাল। ঠিক তেমনি ভাবে এক্সপেন্স রিকগনাইজেশন প্রিন্সিপাল। এক্সপেন্স রিকগনাইজেশন প্রিন্সিপাল যেটা বলে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে আর্থিক ব্যয় সম্পাদিত হয়ে থাকে সেটাকে রিপোর্ট করাই হচ্ছে এক্সপেন্স রিকগনাইজেশন প্রিন্সিপাল। সো it should be within the specific period of time. এটা হচ্ছে আপনার রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালের মূল শর্ত হচ্ছে এটা। সো আপনাদের থার্ড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আর revenue recognition principle. The fourth principle is expenses. Expenses recognition. That means এটা আপনি রিপোর্ট করবেন একটা নির্দিষ্ট অর্থ বছরে আপনার যে ধরনের খরচ সম্পাদিত হয়েছে মুনাফা অর্জন করতে গিয়ে, সেক্ষেত্রে আপনার লস হতে পারে একটা নির্দিষ্ট অর্থ বছরে, বাট ইট শুড বি কনসিডার্ড উইদিন দিস অ্যাকাউন্টিং পিরিয়ড। সো আপনাকে এক্সপেন্স রিকগনাইজ করতে হবে একটা নির্দিষ্ট অর্থ বছরে আপনার প্রোডাক্ট উৎপাদনের জন্য আপনার প্রোডাক্ট, লেবার, ম্যাটেরিয়াল, এই যে বিভিন্ন ধরনের খরচ হয়েছে, সেই খরচগুলোকে আপনাকে কনসিডার করাই হচ্ছে আপনার এক্সপেন্স রিকগনাইজেশন প্রিন্সিপাল। সো এক্সপেন্স কিরকম হতে পারে? সো এক্সপেন্সেস incurred in any accounting period. Expenses incurred in any accounting period to earn profit. একটা নির্দিষ্ট প্রফিট বা রেভিনিউ অর্জন করতে একটা নির্দিষ্ট অর্থ বছরে যে
খরচ সংজ্ঞা দিতে হয়েছে, সেটা হচ্ছে আপনার এক্সপেন্স। তাহলে এক্সপেন্স কি কোন রকম হতে পারে? এক্সপেন্সেস মে বি, সরি, এক্সপেন্সেস বিভিন্ন রকম হতে পারে। প্রোডাক্ট এক্সপেন্স হতে পারে, সার্ভিস এক্সপেন্স হতে পারে, ভেরিয়েবল কস্ট এক্সপেন্স হতে পারে। সো প্রোডাক্ট এক্সপেন্সের মধ্যে আপনি যেটাকে আমরা সচরাচর ধরে থাকি, প্রোডাক্ট এক্সপেন্স অর প্রোডাক্ট কস্ট, এটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট অর ওভারহেড। দ্যাট মিনস আপনার পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের পরিবর্তনশীল ব্যয় হয়ে থাকে, সেটাকে আমরা ওভারহেড হিসেবে আখ্যায়িত হয়ে থাকে। তো টাইপস অফ কস্ট, প্রোডাক্ট কস্ট, product cost may be raw materials, labor, that means প্রতিষ্ঠান পরিচালনা যে লেবার নিয়োগ করা হয় তাদের যে খরচ সেটা হচ্ছে লেবার কস্ট। ম্যাটেরিয়াল কস্ট, দেন হচ্ছে ওভারহেড। This is the basically cost involved in transforming input into output. It is the cost of আউটপুট। এটাকে বলা হয় আপনার ওভারহেড কস্ট, কস্ট অফ ট্রান্সফর্মিং ইনপুট টু আউটপুট, এটাকে আপনার ওভারহেড বলা হয়। সো প্রোডাক্ট কস্টের মধ্যে আপনার প্রথমে রয়েছে লেবার, ম্যাটেরিয়াল, দেন ওভারহেড। লেবার হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে কার্য সম্পাদন করে তাদেরকে জন্য যে খরচ দিতে হয় সেটা লেবার। ম্যাটেরিয়াল হচ্ছে আপনি র ম্যাটেরিয়ালস দিয়েছেন সেটার জন্য যে কস্ট। ওভারহেড হচ্ছে আপনার ইলেকট্রিসিটি কস্ট হতে পারে, water cost, maybe you may have transportation cost, you may have marketing cost. These are costs involved in overhead. These are the product cost involved in expenses recognition. Then another periodic cost, another type of cost that may be product period cost. So number type 2 is periodic cost, that may be salaries and administrative expenses. So আমাদের লেবার রয়েছে, তাদেরকে আমরা নরমালি যারা ডে বেসিস আর উইকলি বেসিস কাজ করে তাদেরকে লেবার বলে থাকি। যারা মান্থলি বেসিস কাজ করে থাকে তাদেরকে একটা পিরিয়ডিক কস্ট দিতে হয়, সেটাকে বলা হয় periodic cost. And another cost is administrative cost, that means আপনার প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা রয়েছে অথবা আপনার বিভিন্ন গেস্ট এসেছে তাদের জন্য যে চা নাস্তার খরচ অথবা আপনি প্রিন্টিং কস্ট করেন, these are all administrative costs that should be considered in your expenses recognition. So আপনি recognize কিভাবে করবেন? In period of recognizing period of revenue and expenses in income. এখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট রিলেশনশিপ থাকে। ডিরেক্ট রিলেশনশিপ থাকে আপনার প্রোডাক্ট কস্টের সাথে, ডিরেক্ট রিলেশনশিপ কস্ট এন্ড রেভিনিউ থাকে, এবং পিরিয়ডিক কস্টের সাথে ডিরেক্ট রিলেশনশিপটা থাকে না। সো আমাদের এখানে দুইটা ট্যাব রয়েছে। সো উই হ্যাভ product cost have direct relationship with revenue and expenses. Periodic cost does not have direct relationship with revenue and expenses of the organization. Then we have full disclosure principle. That means আপনার প্রতিষ্ঠানে যত ধরনের কার্যাবলী সম্পাদিত হয়েছে, number 5, ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। দ্যাট মিনস আপনি প্রতিষ্ঠানে যত ধরনের কার্য সম্পাদন করেছেন সেই কার্য আপনার কম্পিটেন্ট অথরিটি, ফর এক্সাম্পল আপনার ইউজার, আপনার স্টেক হোল্ডার, আপনার সেলার, গভর্নমেন্ট সকলের কাছে উপস্থাপন করাই, সম্পূর্ণভাবে উপস্থাপন করাই হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। সো you have to, what you have to do, you have to
disclose each and every information to competent authority in the accounting uh, to maintain accounting principle. In the accounting process, you have to disclose everything, and that result in financial reporting. So first of all, historical cost আমাদের বেসিক প্রিন্সিপালে রয়েছে। এটা যদি আপনাকে বলা হয়, আপনি ক্রয় মূল্য সব হিসাব করবেন। ফেয়ার ভ্যালু হচ্ছে আপনি মার্কেট মূল্যে, বর্তমানে যে মার্কেট মূল্য রয়েছে সেই অনুযায়ী বিচার করবেন সবকিছু। নরমালি আমরা অ্যাসেটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তির মূল্য নির্ধারণে ফেয়ার হিস্টোরিক্যাল কস্ট বিবেচনা করে থাকি, কিন্তু যদি কখনো বলে আমরা ফেয়ার ভ্যালু বিবেচনা করি। রেভিনিউ রিকগনাইজেশন হচ্ছে একটা নির্দিষ্ট অর্থ বছরে আপনি যে পরিমাণ পণ্য সেল বা যে পরিমাণ আয় করছেন সেটা একটা নির্দিষ্ট অর্থ বছরে রিপোর্ট করতে হয়, এটাই হচ্ছে রেভিনিউ রিকগনাইজেশন। এক্সপেন্সেস রিকগনাইজেশন হচ্ছে আপনার পণ্য উৎপাদনে যে পরিমাণ খরচ হয়েছে সেই খরচকে আপনি একটা নির্দিষ্ট অর্থ বছরের মধ্যে রিপোর্ট করতে হবে। এবং এক্সপেন্সেস কি রকম হতে পারে? প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ডিক কস্ট। প্রোডাক্ট কস্ট হচ্ছে আপনার ডিরেক্ট রিলেশনশিপ থাকে রেভিনিউ এন্ড এক্সপেন্সের সাথে। Periodic cost has no direct relationship because it is given on monthly basis or yearly basis. And full disclosure principle means আপনার প্রতিষ্ঠানে যত ধরনের আর্থিক কার্যাবলী সম্পাদিত হবে এটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের সাথে সম্পূর্ণ রূপে আপনাকে উপস্থাপন করতে হবে। এটাই হচ্ছে আপনার ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এখন আপনাকে তাহলে এই বিষয়গুলো কনসিডার করে আপনাকে এরপর আমরা ম্যাথমেটিক্যাল দেখব। এক্ষেত্রে আমাদের যে বিষয় আছে রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে আমার কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো তাহলে আমরা দেখি। ফার্স্ট অফ অল, স্টেপস ইন রেভিনিউ রিকগনাইজেশনের ক্ষেত্রে আপনার কি কি বিষয় দেখতে হবে। First step is identify the contract with buyer and seller. বায়ার এবং সেলারের সাথে যে আপনার সম্পর্ক সেলসের অথবা কোনো প্রোডাক্ট বিক্রি, সেই সম্পর্কটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি ধরনের সম্পর্ক রয়েছে। আপনি কোনো ধরনের অব্লিগেশন রয়েছে, দুই ব্যক্তি কোনো প্রোডাক্ট সেল করবে কি করবে না এই ধরনের, সেটাই হচ্ছে আপনার আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ দ্য কাস্টমার আর সেলার। দেন স্টেপ হচ্ছে আপনার পরবর্তী স্টেপ আইডেন্টিফাই সেপারেট পারফরম্যান্স অব্লিগেশন। আপনার সাথে সেলারের একটা চুক্তি হয়েছে একটা প্রোডাক্ট সাপ্লাই করার, এবং প্রোডাক্ট সাপ্লাই করেছে, ওই প্রোডাক্টের কিছু শর্ত থাকতে হবে যে আপনার কি কি ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে ওই প্রোডাক্ট, সেই প্রোডাক্টের শর্ত ফুলফিল করাই হচ্ছে আইডেন্টিফাই সেপারেট পারফরম্যান্স obligation. So first of all, you have to identify the contract with the customer and seller, and identify separate performance obligation in the contract. That means আপনার specific requirement fulfill করতে হবে। For example, আপনাকে যদি বলা হয় আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, এজন্য আপনাকে Core i3 এর একটা এবং 4GB RAM এর একটা কম্পিউটার দেওয়া হলো, কিন্তু দেখা গেল আপনাকে যে পরিমাণ ডেটা ইনপুট এবং রান করতে হয়, জন্য আপনার 8GB RAM এর কম্পিউটার প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে আপনার যে অব্লিগেশন সেটা ফুলফিল হলো না, সো you will return your product. That means ঠিক তেমনি ভাবে আপনার যখন একটা প্রোডাক্ট দেওয়া হবে আপনি এটা ইউজ করে স্যাটিসফাই হলেই সেটাই হচ্ছে
Identify separate performance obligation. First of all, identify contract with customer, then performance obligation. Then number G is determine transaction price. Transaction price টা আপনাকে identify করতে হবে. So we have determine transaction price. This is basically come into accounting reporting. আপনার নির্দিষ্ট পারফরম্যান্স অব্লিগেশন যদি আপনাকে ফুলফিল না করে, you will not purchase your product. Then you will determine আপনার পারফরম্যান্স যদি অব্লিগেশন ফুলফিল করে, you will identify determine transaction price of that product. Then you will বিভিন্ন ধরনের যে আপনার ট্রানজাকশন প্রাইস রয়েছে সেটা বিভিন্ন পারফরম্যান্স অব্লিগেশনে অ্যালোকেট করে দেবেন। Number 4 is allocate transaction price to different performance সো এক্ষেত্রে আমাদের কতগুলো শর্ত স্টেপ হলো, চারটা স্টেপ হলো আইডেন্টিফাই কন্ট্রাক্ট করতে হবে, দেন আপনাকে পারফরম্যান্স অব্লিগেশন ফুলফিল না করলে ইউ উইল নট টেক ইউর প্রোডাক্ট। সো you have to identify separate performance obligation, that means your product performance indicate হবে। determine transaction price, আপনি ট্রানজাকশন যে করবেন প্রোডাক্টটা তার একটা প্রাইস ডিটারমাইন করতে হবে। after that you will allocate your price to different performance obligation, that means একটা প্রোডাক্ট আপনি ক্রয় করেছেন, এই প্রোডাক্টের পারফরম্যান্স একাধিক হতে পারে। যখন প্রোডাক্টের পারফরম্যান্স একাধিক হবে তখন আপনি বিভিন্ন ভাগে ভাগ করে দিবেন প্রত্যেকটা কাজের পারফরম্যান্স প্রাইস। এটাই হচ্ছে allocate transaction price to separate performance obligation. Then আপনি আইডেন্টিফাই করবেন recognize revenue, number 5 recognize revenue when each performance obligation will be satisfied. যখন সকল পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাইড হয়ে যাবে তখন আপনি রেভিনিউ রিকগনাইজ করে দিবেন। রিকগনাইজ রেভিনিউ ফার্স্ট অফ অল তাহলে আইডেন্টিফাই কন্ট্রাক্ট দ্য কন্ট্রাক্ট উইথ বায়ার্স এন্ড সেলার, বায়ার এবং সেলারের সাথে আপনার কন্ট্রাক্ট আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই সেপারেট পারফরম্যান্স অব্লিগেশন, দ্যাট মিন্স প্রত্যেকটা ব্যক্তির সাথে যে আপনার পারফরম্যান্সের অব্লিগেশন রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ডিটারমাইন আই উইল হ্যাভ টু আইডেন্টিফাই ডিটারমাইন ট্রানজাকশন প্রাইস, দ্যাট মিন্স পণ্য আপনি ট্রানজাকশন করলে অ্যাকাউন্টের সাথে আপনার যে প্রাইসটা রয়েছে সেটা আপনাকে ডিটারমাইন করতে হবে। দেন ইউ উইল অ্যালোকেট ট্রানজাকশন প্রাইস টু ডিফারেন্ট পারফরম্যান্স অব্লিগেশন। প্রত্যেক প্রতিষ্ঠান এবং প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক প্রোডাক্ট কিছু কিছু পারফরম্যান্স অব্লিগেশন রয়েছে, সেগুলোর প্রত্যেকের জন্য আলাদা প্রাইস আপনি অ্যালোকেট করে দিবেন। এরপর আপনি রেভিনিউ রিকগনাইজ করবেন আপনার কতটা রেভিনিউ অর্জিত হয়েছে পারফরম্যান্স satisfactorily achieve করার সাথে সাথে। These are all about your chapter 2. Chapter will not be covered in this course of accounting. In the next class we'll jump to chapter 3 where we will discuss about the different aspect of assets, liabilities and owner's equity.